Today's topic is The Greenhouse Effect by কার্ল ডেনিস। এই পোয়েমটা একটা ইকো পোয়েট্রি আমরা সে ধরনের পোয়েট্রিকে বলতে পারি যেটা নেচার রিলেটেড এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সের উপরে লেখা। যেমন ইকো পোয়েট্রি যদি আমরা ডেফিনেশন দিই এভাবে দিতে পারি যে ইকো পোয়েট্রি ইজ আ জনরা অফ পোয়েট্রি ফোকাসড অন দি হিউম্যান নেচার রিলেশনশিপ রেজিং ইকোলজিক্যাল অ্যাওয়ারনেস বাই এক্সপ্লোরিং এনভায়রনমেন্টাল ইস্যুস। এভাবে এই পোয়েমের যদি টাইটেলটা দেখা যায় দ্য গ্রিন হাউস এফেক্ট, আমরা সবাই জানি গ্রিন হাউস এফেক্টের ফলে এনভায়রনমেন্টাল কী চেঞ্জেস আসে, যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তো এই প্রবলেমটাই রাইটার এখানে তুলে ধরেছেন আমাদের কার্ল ডেনিস। তিনি এখানে বলেন যে যদি গ্রিন হাউস এফেক্ট বৃদ্ধি পেতে থাকে, পৃথিবীর তাপমাত্রা যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কী প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি সেটাই। লাইন বাই লাইন অ্যানালাইসিস এখন স্টার্ট করা যাক এই পোয়েমের। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে, এটা হয়তো এইভাবেই চলতে থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। গ্রেন বেলস বলতে যেখানে শস্য উৎপাদন হয়, সেগুলো কোন দিকে চলে যাবে? পোলসের দিকে, মেরুর দিকে চলে যাবে। দ্য প্লেনস স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। এই যে প্লেন স্টেটসগুলো আছে, সমতল জমিগুলো যেখানে চাষাবাদ হতো, সেই জমিগুলো কিসে পরিণত হয়ে যাবে? অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, মানে ধুধু বালির মতো হয়ে যাবে, যেখানে কোনো কিছু চাষাবাদ হবে না, সমস্ত কিছু পড়ে থাকবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দি নিউ গ্রেট পাওয়ার্স। এবং তখন একটা শক্তির উত্থান ঘটবে, সেটা হলো গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এড, যদি আমরা নিজেদের সুবিধার্থের জন্য তাদের মধ্যে যদি লড়াইও করিয়ে দিই বা করাতে পারি, উই উইল স্টিল বি পুয়ারার দেন উই আর নাও। আমরা তবুও গরিব থাকবো, যতটা আমরা এখন আছি তার থেকেও বেশি কী হয়ে যাব? গরিব হয়ে যাব। তো এখানে রাইটার বলতে চেয়েছেন যে তার অপোজিটে কোনো একটা পাওয়ার আছে, দুটো পাওয়ার, সেটা হলো গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা। আমরা সবাই জানি যে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা, ওখানে কি আছে? বরফ আছে। তো বরফের জায়গায় কি কখনো চাষাবাদ হয়? হয় না। কিন্তু যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, তাহলে কী হবে? বরফ গলতে শুরু করবে। তার মানে তখন ওখানে কী হবে? মাটি তৈরি হবে আর ওখানে চাষাবাদ শুরু হবে। তারপরে যখন ওখানে চাষাবাদ শুরু হয়ে যাবে, তখন তারাও ইকোনমিক্যালি স্ট্রং হবে। আর আগের যে জায়গাগুলো ছিল, যেমন এখানে রেফার করেছেন রাইটার গ্রেন বেলস হিসেবে, তো সেগুলো, তারপরে যেমন প্লেন স্টেটস আছে, সেগুলো জায়ান্ট ডাস্ট বোলসে পরিণত হবে। তো সেখানে শস্য উৎপাদন কমে যাবে বা শেষ হয়ে আসবে। তখন তাদের ইকোনমিক্যাল যে স্ট্রেংথ আছে সেটাও উইক হয়ে পড়বে। দেন আরেকটা লাইন আছে এখানে, যে বলেছেন লাইফ উইল বি ডিফারেন্ট, যে জীবন ভিন্ন ধরনের হবে। গুড টিলেবল ল্যান্ড সো ডেয়ার, যে এই যে টিলেবল ল্যান্ড, যে শস্য উৎপাদনের যে জমিগুলো আছে, সেটা কি হয়ে যাবে? আরও সো ডেয়ার বলতে মূল্যবান হয়ে যাওয়া এখানে। হ্যাঁ, ডেয়ার মানে তো আমরা জানি প্রিয়। তো স্বাভাবিকভাবে এখানে যে একটা জমি আছে যেখানে চাষাবাদ হতো, ওর মূল্যটা আরও বেশি বেড়ে যাবে যখন ওখানে চাষাবাদ হবে না। কারণ মানুষের কাছে কী হবে? যে চাষাবাদ করার জায়গার অভাব হয়ে যাবে। তখন টিলেবল ল্যান্ড, যেখানে শস্য উৎপাদন হয়, তাদের যে ভ্যালিউটা আছে সেটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। দ্য সাবার্বস উইল গিভ অ্যাওয়ে টু ফার্মস, দি সিটিজ উইল ফিল আপ অ্যাগেন উইথ পিপল টু পুয়ারার টু ওন কার্স। তো সাবার্বস বলতে এখানে শহরের আনাচে কানাচে বা শহরের যে প্রান্ত স্থান আছে সেই জায়গাটা, সেটা উইল গিভ অ্যাওয়ে টু ফার্মস, সেখানে কী হবে? চাষাবাদ শুরু হবে। দ্য সিটিজ ফিল আপ অ্যাগেন উইথ পিপল টু পুয়ারার টু ওন কার্স। শহর যে আছে সেটা গরিব মানুষে ভর্তি হয়ে যাবে, যারা এতটাই গরিব হবে যে তাদের কাছে নিজের গাড়িও রাখার ক্ষমতা থাকবে না, বা তারা অ্যাফোর্ড করতে পারবে না, রাইট? যখন ইকোনমিক্যালি সে দুর্বল হয়ে যাবে, তখন নিশ্চয়ই মানুষ গাড়ি কিনতে যাবে না। এগুলো তো হচ্ছে একটা কীভাবে বলা যায়, কার্স যেমন হচ্ছে একটা গ্যাজেট তখনই মানুষ নেবে যখন সে সারভাইভ করতে পারবে, কিন্তু যখন চাষাবাদ হবে না তখন সে সারভাইভই করতে পারবে না। তো সে স্বাভাবিকভাবেই কার্সের দিকে ফোকাস করতে পারবে না, সে ইকোনমিক্যালি খুবই ড্রেইনড হয়ে যাবে। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, কাজের জন্য হাঁটতে লাগবে এবং
হাঁটতে শুরু করবে এবং ট্রলিজ যে আছে সেগুলোতে কি করবে, ঠেলা গাড়িতে ভিড় জমাবে। উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, এবং রাস্তার ধারে স্ট্রিটের লাইনে কি থাকবে, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ থাকবে, নট এলমস অ্যান্ড ওকস। তখন কিন্তু এলমস বা ওকস থাকবে না। এখানে একটা ইমেজরি বা সিম্বলিজম রিপ্রেজেন্ট করেছেন রাইটার। এলমস অ্যান্ড ওকস হচ্ছে কিসের সিম্বলিজম, একটা হচ্ছে কিসের, মডার্নিজমের, মানে যখন মানুষ বিলাসিতা করে, কিন্তু যখন ও ক্ষুধার্ত থাকবে তখন নিশ্চয়ই বিলাসিতা করা জিনিসগুলোকে চুজ করবে না, তখন ও পেট ভরার জন্য নাট ট্রিজকে চুজ করবে। তাই এখানে বলেছেন যে রাস্তার ধারে ডাউন স্ট্রিটস লাইন কি হয়ে থাকবে, প্র্যাকটিক্যাল নাট ট্রিজ থাকবে, কিন্তু এলম বা ওকস থাকবে না। উইথ ভেজিটেবল ক্রাউডিং দি ফ্রন্ট লঞ্চ, এবং সবজি কি করবে, সামনের যে লঞ্চ মানে উঠোন যে আছে সেখানে কিন্তু ক্রাউডিং মানে চারিদিকে ছড়িয়ে যাবে, ওখানে ভিড় জমাবে ভেজিটেবলস, কারণ মানুষ তখন কি করবে, নিজের বাড়িতে নিজের আশেপাশের জায়গাতে কি করবে, তখন ভেজিটেবলস লাগাতে শুরু করবে, নিজেদের উঠোনেই তারা কি করবে, ভেজিটেবলস লাগাতে শুরু করবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দি পাবলিক বিল্ডিংস, এবং এর ফলে কী হবে, ট্যাক্স কালেকশন যে আছে সেটা দুর্বল হয়ে পড়বে, খুব কম হয়ে পড়বে। তার জন্য কি করতে পারবে না তারা, টু সাপোর্ট দি পাবলিক বিল্ডিংসদেরকেও কিন্তু সাপোর্ট করতে পারবে না, যেটা গভর্নমেন্ট বিল্ডিংস থাকে সেটাকে সাপোর্ট করার জন্য কিন্তু একটা ট্যাক্সের ফ্লো দরকার। কিন্তু যদি ইকোনমিক্যালি একটা কান্ট্রি যদি লুজ করে তার পজিশন, যদি ইকোনমিক স্ট্রেংথটা হারিয়ে ফেলে, তাহলে ট্যাক্স কালেকশনও কিন্তু ঠিকমতো হবে না, আর তার ফলেই যে পাবলিক বিল্ডিংসগুলো আছে সেগুলো ধ্বংসের দিকে যাবে বা তাদের দেখভাল সেভাবে আর করা যাবে না। উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, আমাদেরকে ঘন্টাখানেক সময় দিতে হবে এই জিনিসগুলোর প্রতি, আফটার ওয়ার্ক ইচ উইক, প্রত্যেক সপ্তাহে কাজের পরে পরে। টু রেক দ্য লন অফ দি লাইব্রেরি অ্যান্ড সিটি হল, যে লাইব্রেরি এবং সিটি হলের যে লন উঠোন আছে সেটাকে দেখভাল করার জন্য। তখন আমাদের একটা কাজ আছে, নিশ্চয়ই প্রত্যেক মানুষের কাজ আছে, সবার নিজের নিজের লাইফে কাজ আছে, কিন্তু তারপরেও ওই কাজের পরেও এক্সট্রা আওয়ার্স ডেডিকেট করতে হবে এই পার্টিকুলার জিনিসগুলোর জন্য, যেখানে মানুষ চাষাবাদ করবে, লন বানাবে, সরি সেখানে ভেজিটেবলস চাষাবাদ করবে। এমনি অফ দি ফেডারেল বিল্ডিং ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, আমাদেরকে কিন্তু ফেডারেল বিল্ডিংয়ের যে চিমনিটা আছে সেটারও দেখভাল করতে হবে, যদি না আমরা চাই এটা হচ্ছে সেই রোমের টেম্পলগুলোর মতো ভেঙে পড়ুক। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আর স্কোয়ার্স অ্যাজ দে গ্রেজড ইন দি ফোরাম ফর 1000 ইয়ার্স, যদি না আমরা চাই যে ভেড়া যেন ঘাস খেতে থাকে আমাদের স্কোয়ারে, তারা যেন না আসে, এবং ঠিক সেভাবে অ্যাজ দে গ্রেজড ইন দি ফোরাম ফর 1000 ইয়ার্স, যেমন তারা ফোরাম বলতে এখানে মানুষের মিলনস্থলকে বুঝিয়েছে, যেখানে মানুষ একটা পার্টিকুলার জায়গায় মিলিত হয়, সেখানে যেন ভেড়া না চড়তে থাকে, যেন সেখানে ভেড়া যেন ঘাস না খায়, সেজন্য আমাদেরকে কিন্তু স্টেপস নিতে হবে। এটাই উইথ আ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, খুব ছোট্ট এফোর্টের মাধ্যমে কিন্তু কান্ট্রি চলতে থাকবে। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আর হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, কিন্তু কী বা হবে যদি আমরা স্ট্রং কার্থেজেসের কাছে আমাদের যে স্ট্রং পজিশন ছিল, হাই প্লেস ছিল, সেটাকে যদি হারিয়ে ফেলি। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, এবং যার দূর দূরান্ত ফ্লিটস বলতে জাহাজ বা নৌ বাহিনী বা নৌবহরকে বুঝিয়েছে। উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, যার দূর দূরান্ত জাহাজগুলি কিসে পরিপূর্ণ থাকবে, মার্চেন্ডাইজে পরিপূর্ণ থাকবে। চিপার দেন আর্স, যেগুলো আমাদের থেকেও কি হবে, কম কম দামি হবে, চিপার হবে। বি গ্ল্যাডেড টু ওয়াচ ফ্রম দি বিচ অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, এবং আমরা খুব আনন্দ অনুভব করব ফ্রম দ্য বিচ থেকে দেখতে, অ্যাজ দি লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, যখন এই কোরিয়ান জাহাজগুলো যখন পাস করবে তখন সেটা দেখতে আমরা আনন্দ অনুভব করব। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, যখন তারা হচ্ছে
কী করবে, পৃথিবী জুড়ে পেট্রোলিং দিয়ে বেড়াবে, মানে চারিদিকে যেহেতু ওরা নিজের জাহাজ নিয়ে মার্চেন্ডাইজ নিয়ে বিজনেস করবে, তো তারা নিশ্চয়ই পৃথিবীর চারিদিকে আনাচে কানাচে তাদের জাহাজ নিয়ে বিজনেস স্টার্ট করবে, এবং তার ফলে কী হবে, তারা পেট্রোল দিতে শুরু করবে, যে যখন পাহারা দেবে, এই কথাটা বলেছে রাইটার। অ্যাকচুয়ালি এই লাইনগুলো সমস্ত কিছু একটা ইম্যাজিনারি বা সিম্বলিজম হিসেবে রিপ্রেজেন্ট করেছেন আর অথর বা রাইটার। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, তাদেরকে তাদের সময় একটু সূর্যে কাটাতে দাও। উই উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগেন টু সোয়ে টু দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, এবং এগুলোই আমরা বলতে থাকবো নিজেদেরকে একে অপরকে যখন আমরা নেটিভ বিচ ল্যান্ড বলতে সে বিচের যে ল্যান্ড আছে সেখানে থেকে যখন আমরা পা দোলাবো, এই যে সোয়ে বলতে পা দোলানোকে বলে, এই কথাগুলো আমরা একে অপরকে বলবো পা দোলাতে দোলাতে। টু দ্য স্ট্রেন্স অফ আওয়ার নেটিভ বিচ ল্যান্ড, যখন আমরা আমাদের নেটিভ বিচ ল্যান্ডের গান শুনবো। স্ট্রেন্স বলতে এখানে সেখানকার যে লোকসঙ্গীত আছে বা লোকাল যে সং আছে সেটাকে বোঝানো হয়েছে। ইগনোরিং দি হিটস ফ্রম দি আর্কটিক অন দ্য রেডিও, এবং দূর থেকে আর্কটিক থেকে যে রেডিও যে তরঙ্গ বাহিত যে নিউজ আসবে বা খবর আসবে সেটাকে আমরা ইগনোর করে বসবো। এটাই ছিল এই পোয়েমের লাইন বাই লাইন অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি এই লাইনে অনেক ওয়ার্ডস আছে যেগুলোর অনেক ডিপার মিনিং আছে, সেগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি অতটা সেভাবে এগুলো এক্সপ্লেন করিনি, জাস্ট লাইন বাই লাইন যতটা পারলাম অতটুকু বলার চেষ্টা করলাম। এবার এখানে আমরা যদি দেখি যে এই পোয়েমের দুটো মেজর কোশ্চেন উঠে আসে, সেটা হলো এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস অ্যাজ ওয়েল অ্যাজ দি পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড দেন দি থিম পাওয়ার ডাইনামিক্স আর এনভায়রনমেন্টাল যে কনসিকুয়েন্সেস আছে সেটা এক্স্যাক্টলি এই পোয়েমের আত্মা বলা চলে। মানে এই পোয়েমটা নিয়ে যদি আমরা প্রত্যেকটা লাইন ডিসকাশন করি তাহলে ওই জিনিসটাই বেরিয়ে আসবে। আর পাওয়ার ডাইনামিক্স বলতে কথাটা তো যদি আসে, যেমন যদি কোশ্চেন আসে যে পাওয়ার ডাইনামিক্স কী জিনিসটা, যে কীভাবে রিপ্রেজেন্ট করেছেন রাইটার, তাহলে এই ধরনের কথাগুলো বলতে হবে। যেখানে বলছিল যে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা নতুন পাওয়ার হিসেবে জয়েন করবে। কেন? কারণ আগের যে পাওয়ারগুলো আছে তাদের যে শস্য উৎপাদন হতো সেই শস্য উৎপাদনটা কী হবে, বিঘ্নিত হয়ে যাবে। বিঘ্নিত হয়ে যাওয়ার ফলে যে পোলার রিজিয়নে যে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা ছিল তারা কিন্তু শস্য উৎপাদন করতে শুরু করবে। এর ফলে আগের যারা শস্য উৎপাদন করতে পারতো তারা তাদের স্ট্রেংথ হারিয়ে ফেলবে এবং এরা গ্র্যাজুয়ালি ইমপ্রুভড হয়ে যাবে। তারপরে কার্থেজেসের কথাটা বলেছে যেমন শেষের দিকে, তাদের জাহাজ আছে সেগুলো মার্চেন্ডাইজে ফুলফিল থাকবে এবং সেগুলো চিপ থাকবে আমাদের থেকেও, যেটা রাইটার বলেছেন। এবং শেষের দিকে বলেছে যে কিভাবে এই যে কোরিয়ান আর্মাডাস আছে সেগুলো পাস করবে এইভাবে। এবার যদি এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সের উপরে কোশ্চেন আসে যে এনভায়রনমেন্টাল জিনিসটা কীভাবে রিপ্রেজেন্ট করেছেন রাইটার, তাহলে এই ধরনের কথাগুলো আসবে। যেমন ওয়েট জাস্ট আ সেকেন্ড, যেমন তিনি বলেছেন গ্রেন বেল্টসগুলো পোলার রিজিয়নের দিকে ক্লোজ হয়ে যাবে এবং প্লেন স্টেটসগুলো যে আছে প্লেন স্টেটস সেগুলো অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলসে পরিণত হয়ে যাবে এ ধরনের। তারপরে যখন শস্য উৎপাদন যখন বিঘ্নিত হয়ে যাবে তখন যে টিলেবল ল্যান্ডগুলো আছে সেগুলো সো ডিয়ার অনেক মূল্যবান হয়ে পড়বে। সাবার্বস যে আছে যেগুলো শহরের আনাচে কানাচে গলি আছে সেগুলো ফার্মিং শুরু হবে সেগুলোতে। অ্যান্ড দেন পিপল অনেক গরিব হয়ে যাবে টু ওন কার্স, অ্যান্ড দেন পিপল উইল ওয়াক টু ওয়ার্ক, ক্রাউডিং ট্রলিজের মধ্যে ভিড় জমাবে। অ্যান্ড দেন পিপল এলমস অ্যান্ড ওকস গাছ না লাগিয়ে প্র্যাকটিক্যাল নাট ট্রিজ লাগাবে, কারণ তাদের তো খিদে মেটাতে হবে, তাই না? আরও কিছু আছে যেমন ট্যাক্স কালেকশন লস হবে, তখন পাবলিক বিল্ডিংসগুলো সাফার করবে। বাস এইগুলোই। তো দ্য গ্রিন হাউস এফেক্ট যে পোয়েমটা আছে এই পোয়েমের টোটাল 3টে কোশ্চেন খুবই মেজর রোল প্লে করে। একটা হলো এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস, অ্যান্ড দেন দি পাওয়ার ডাইনামিক্স, অ্যান্ড থার্ড ওয়ান দ্য কোর কনসেপ্ট অফ দিস পার্টিকুলার পোয়েম। থিমের সাথেই এই পোয়েমের যে
টাইটেল সিগনিফিকেন্স আছে সেটা রিলেটেড আছে, কারণ গ্রিন হাউস এফেক্ট যে বলেছে, গ্রিন হাউস এফেক্ট মানে হলো পৃথিবীর যে গ্র্যাজুয়াল টেম্পারেচার আছে সেটা বৃদ্ধি পাওয়া। তো রাইটার তো এটা এখানেই বলেছেন না, এই জিনিসটাই তো বলেছেন যে গ্রিন হাউস এফেক্টের ফলে কী কী হবে, তখন এটা ইন্টারলিঙ্ক হয়ে যায় দুটো জিনিস। তো এভাবে করলেই আই হোপ যে তোমরা বুঝতে পারবে যে কীভাবে বড় কোশ্চেন যেমন 6 মার্কে যে বা 6 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কীভাবে ডিল করা যাবে। So yeah, that's all. Thank you everyone.